পূজনীয়া মেজ বৌদিদি, আশা করি ওখানকার সব কুশল। আপনার চিঠি পেয়ে যার পর নাই আনন্দিত হয়েছি। আমার চিঠি পড়ে আপনারা যে রস উপভোগ করেছেন তা জেনে সুখী হয়েছি। কারণ মধ্যে মধ্যে আশঙ্কা হয় যে হয়তো জেলে থাকতে থাকতে জীবনের সব রস শুকিয়ে যাবে। এই হাজতবাসের প্রভাব মনের ওপর পড়তে না দিলেও শরীরের ওপর যে ধীরে ধীরে প্রভাব পড়ছে তা বেশ টের পাচ্ছি। শরীর ক্রমশ ভাঙছে। এই অবধি পরেই নিশ্চয়ই আপনি গভীর চিন্তায় মুখ কালো করে ফেলেছেন। ভাবছেন আপনার ছোট দাদা ফের অনশনে বসছে। মেজ দাদার বাক্স প্যাট্রা গুছিয়ে তাকে ইনসিন জেলের উদ্দেশ্যে নিশ্চয়ই পাঠানোর কথাও ভেবে ফেলেছেন। তবে শরীর ভাঙার আসল কারণ হলো চা। ভালো চা, তেলে ভাজা আর রসগোল্লাহীন জীবন যে আমার পক্ষে কি দুর্বিষহ সে আর আপনাকে বলার অপেক্ষা রাখে না। ছোটদাদা, দেখো তো তোমাদের কলেজের বার্ষিক অনুষ্ঠানে আমি আমার দায়িত্বগুলো ঠিক মতন পালন করতে পারছি তো? বৌদিদি, জলযোগের দায়িত্ব আমার। দেখি কেমন। গোপাল, আস্তে আস্তে। জল দাও, জল দাও। গোপাল, কি কাণ্ড দেখো। নাও, আস্তে আস্তে জল খাও, জল খাও। আমি তাহলে বাকি তেলে ভাজাগুলো নিয়ে আসি। ভালো, খুব ভালো না? শান্তি হয়েছে এবার? একটু রেখে খেও। ওডেন স্যারকে সভাপতি করার আমন্ত্রণ পত্র নিয়ে হেমন্ত এক্ষুনি আসবে, কিন্তু ও কিন্তু এই তেলে ভাজা না পেলে ভীষণ রেগে যাবে, আমি বলে দিলাম। এ মুলুকে ভালো চা মোটে পাওয়া যায় না। যা পাওয়া যায় তা এক কথায় অখাদ্য। কলকাতার দোকান থেকে অরেঞ্জ পিকো আনবার ফরমাশ করেছি, তবে মাছের দিক থেকে কোনো অভাব রাখেনি। সবচেয়ে সুন্দর এখানকার ইলিশ মাছ। দেখতে ঠিক গঙ্গার ইলিশের মতো, তবে স্বাদে গঙ্গার বা বাংলার ইলিশের মতো একদমই নয়। গঙ্গা পদ্মা জানি না ছোটদাদা, আমি জানি তুমি বাড়ির খাবার, বাড়ির পরিবেশ সকলকে বড় কাছে পেতে চাইছো। মাকে বড় দেখতে ইচ্ছা করছে না তোমার? আমিও জানি ছোটদাদা, দেশ তোমার কাছে মা, কিন্তু তোমার যে জন্মদাত্রী তার প্রতি তো তোমার ভালোবাসার অভিমানের অন্ত নেই। সেই ছোট থেকেই তো তুমি মা আর দেশ এই দুয়ের টানাপোড়েনের জেরবার। এই বিপদের মধ্যে আমি তোমাকে কোথাও বেরোতে দেবো না। মা, মা এমন করো না মা। মা, ঝড়ের কারণে কত মানুষ অসহায় হয়ে পড়েছে, খেতে পায়নি কতদিন, তাদের ঘরবাড়ি হারিয়েছে। আমাকে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে মা। এসব ভাবার জন্য বড়রা রয়েছেন। সব বিষয়ের মধ্যে নিজেকে জড়িও না সুবি। এই দুর্যোগের মধ্যে আমি তোমাকে কোথাও বেরোতে দেবো না। মা, এরকম করো না মা, একটিবার যেতে দাও আমায়। মায়ের কষ্টটা আর কবে বুঝবে সুবি? যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে কথা দিচ্ছ তুমি আমাকে না জিজ্ঞেস করে এই বাড়ির বাইরে এক পাও রাখবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘরেই বন্দি থাকবে। আর এটাই তোমার শাস্তি। মা, মা এরকম করো না মা। মা, দরজাটা খুলে দাও। মা, যেও না মা। ও মা, মা দরজাটা খুলে দাও। মা শোনো, ও মা শোনো না। মা, মা দরজাটা খুলে দাও। দেশের মানুষ এত বড় বিপদে পড়েছে আর আমি এই ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো?
তা কি করে হয়? কি করে ত্রাণ পৌঁছবো আমি ওদের কাছে? আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। মা, সুবি আমাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়েছে। কি কাণ্ড! হ্যাঁ রে বাবা, রে বাবা, কি দোষী ছেলে! ওরে ও প্রভা, এ ছেলেকে তো ঘরে আটকে রাখা খুব মুশকিল। মা, সুবি, সুভাষ, এ কি অবস্থা তোমার? কি হাল করেছো চেহারার? কোথায় ছিলে এতক্ষণ? কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো? মায়ের কথা শোনার কোনো প্রয়োজনই বোধ করো না দেখছি। মা, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু চারুদের কথা ভেবে আমি আর চুপ করে ঘরের মধ্যে বসে থাকতে পারলাম না। ওদের ঘরবাড়ি সব ভেঙে গেছে মা। চারুর একটা বই অবধি নেই। জানো মা, অনেক ত্রাণ উঠেছিল, কিন্তু তাতেও কুলালো না। তুমি সারাদিনে কিছু খেয়েছো? না মা, ও কিছু খায়নি, ওকে কিছু খেতে দাও। কি? সেই তখন থেকে ও কিছু না খেয়ে রয়েছে? তুমি তো সঙ্গে ছিলে মেজো বৌমা, ওকে একটু কিছু খাওয়াতে পারলে না? তুমি তো ওর বউ দিদি, ওর থেকে বড়, ওকে নিজের খুব কাছের বলে মনে করো। তোমার একবারও মনে হলো না এটুকু ছেলেটাকে কিছু খাওয়ানো দরকার? অতই যদি বুদ্ধি থাকতো তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না প্রভা। তাহলে কি সুভাষকেও পালিয়ে যেতে দিত? মা, কিছু বোঝানোর চেষ্টা করো না আমাকে। মেজো বৌমা বাড়ির সব নিয়ম ভেঙেছে, আমি তাতেও কিছু বলিনি, কিন্তু আমার ছেলেদের অযত্ন আমি কোনো মতেই সহ্য করব না। প্রভা, সুভাষের তো খিদে পেয়েছে, ওকে একটু খেতে দাও, ব্যবস্থা করো কিছু। এসো, আগে হাত মুখ ধুয়ে নেবে, এসো। এবার আসি আসল কথায়। আপনি জামা কাপড়ের খোঁজ নিয়েছেন আমার। আপনি জানেন না আমাদের কোনো অভাব থাকতে পারে না, আমরা সম্রাটের অতিথি বলে কথা। সবাই এখানে কি অবস্থায় থাকে দেখছো অনিলদা? মান্দালয় জেলের বিভীষিকার কারণটা এখন কিন্তু ঠিকঠাক টের পাচ্ছি সুভাষ। কাল রাতে ঠিকমতো বুঝিনি, এখন দিনের আলোয় যা দেখছি এ তো নরকের চেয়ে অধম। সেলগুলো সব নোংরা, স্যাঁতস্যাঁতে, খাবার জায়গাটার আরো খারাপ অবস্থা।
চারিদিকে ধুলো ময়লা, বাসনগুলো পর্যন্ত অপরিষ্কার। এখানে মানুষ থাকে খায় কি করে? অগত্যা সুভাষবাবু, শুনলাম কাল রাত থেকে আপনারা কিছু খাননি, কিন্তু এইভাবে না খেয়ে আর কতক্ষণ থাকবেন? আসুন খেয়ে নিন। বাঙালি? শ্যামলাল সান্যাল। এখানে কি করে? একবার এক ইংরেজ সাহেবের ব্যাগ থেকে টাকা চুরি করেছিলাম। সেই সাহেব আমার ওপর এমন রেগে গেলেন যে এত দূরে পাঠিয়ে দিলেন। কি অদ্ভুত দেখুন তো, এক সাহেবের ব্যাগ থেকে আপনি একটু টাকা চুরি করেছেন বলে আপনাকে এখানে মান্দালয়ের জেলে পচে মরতে হচ্ছে, আর সাহেবরা একটা গোটা দেশ চুরি করে নিয়েও আনন্দে ঘুরে বেড়াচ্ছে। সে যার যার কপাল। অনেক দিন হলো এখানে আছি। সাহেব আমার ওপর এমন রেগে আছেন যে এখনো ছাড়ছেন না। থাকো সব কথা, আপনি বরং এখন খেয়ে নিন। একটা মজার কথা আছে জানেন, মানুষ না খেলে মরে না, কিন্তু খেলে মরে। অস্বাস্থ্যকর খাবার। কিন্তু আমরা তো এই খাবারই খাচ্ছি, মরছি না তো। ধীরে ধীরে মরবেন। এই অস্বাস্থ্যকর খাবার আপনাদের শরীরের ভেতরটাকে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে। এখন টের পাচ্ছেন না, কিন্তু যেই দিন বুঝতে পারবেন সেই দিন আর কিচ্ছু করার থাকবে না। কথাটা শুনুন আমার, খাবেন না এই খাবার। কেন খাচ্ছেন? অপরাধ করেছেন সেই জন্য জেল খেটে শাস্তি ভোগ করছেন, কিন্তু বাকি শাস্তিগুলো ভোগ করার কি কোনো যুক্তি আছে আপনার কাছে? কি সুভাষবাবু, খিদে পেয়েছে? খেতে এসেছেন? জানতাম পেটে টান পড়লেই সুসুর করে চলে আসবেন। ভুল জানতেন অফিসার। খাবারের মান উন্নত না হলে আমি যে খাবো না সেটা তো কাল রাতেই জানিয়ে দিয়েছি। আর যেই খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে জানি, সেটা অন্যদেরকেও না খাওয়ার জন্য বোঝাতে এসেছি। ওনারা বুঝলেই আমরা দল বাঁধবো। এই জেলের চিত্রটা তো বদলে দিতে হবে, সেই জন্য এসেছি, খেতে নয়। এখন জামা আছে বোতাম নাই, বোতাম আছে জামা নাই গোছের রাজকীয় পোশাক আমরা পাচ্ছি বটে। আর এই জামাহীন বোতাম হাতে নিয়েই আমার একখানা বুদ্ধি এসেছে মাথায়। আমাদের কুটির শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য এই বোতামের কিন্তু জুড়ি নেই। ঢাকা জেলার অনেক গ্রামে ঝিনুকের বোতাম তৈরি হয়। গরিব পরিবারের পুরুষ স্ত্রী সকলেই এই কাজ করে থাকেন। আমরা যদি তেমন করতে পারি, আমাদের কুটির শিল্প উন্নত হবে। এই ব্যাপারের দায়িত্বের সিংহভাগ আমি আপনার ওপরেই ছাড়লাম মেজ বৌদিদি। মেয়েদের দিয়ে কিভাবে এই কাজ করাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মেয়েদের দিয়েই করাতে হবে। দেশের কাজে তাদের সামনে আনতে হবে, তবে কেবল বোতাম গড়ে নয়, বীর বেশে। वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला। কাদের পুজো ঠাকুর এটা? এবার শুনলাম কলেজের ছেলে মেয়ে মিলে বারোয়ারি পুজো করছে। হ্যাঁ ঠিকই শুনেছো, কলেজের ছেলে মেয়েরাই পুজো করছে। ওদের নেতা হলো প্রেসিডেন্সি কলেজের ছেলে সুভাষচন্দ্র বোস। নারী সমাজ বীরপ্রসূ না হলে আমরা জাতি হিসেবে মনুষ্যত্ব লাভ করতে পারবো না। মেয়েরা এগিয়ে না এলে দেশের স্বাধীনতা আসবে না, এ আমার দৃঢ় বিশ্বাস। মেজ বৌদিদি, আপনাকে এই দায়িত্ব নিতেই হবে। মেয়েদের মনে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আপনাকে এই কাজে সাহায্য করবার জন্য অনেকে থাকবেন। সকলের কানে এই মন্ত্র দেবেন, যে দেশে নারীরা কেবল শোক করে থাকেন এবং উৎপীড়িত হন, সে দেশের শ্রীবৃদ্ধি সম্ভব নয়।
তারা যেন না ভোলেন ভারতবর্ষ মৈত্রেয়ী, গার্গী, অপালা, অহল্যাবাই, ঝাঁসির রানীর দেশ, রানী ভবানী দেবী চৌধুরানীর দেশ। শিক্ষা আর শরীর চর্চাই পারবে আরো এমন বিদুষীর জন্ম দিতে। আজ থেকেই আপনারা কাজ শুরু করুন। কতদূর কাজ এগুলো পরের চিঠিতে জানাবেন। প্রণাম নেবেন। ইতি সুভাষ। তোমার আদেশ আমি পালন করবই ছোট দাদা। তোমার দাদাকে যে আমি কথা দিচ্ছি, দেশের কাজে তোমায় এগিয়ে যেতে দেওয়াই হবে আমার প্রধান কর্তব্য। বীরের কি কখনো মৃত্যু হয়? হয় না। ক্ষুদিরাম সারা জীবন বেঁচে থাকবে। উনি কার সাথে এসেছে? দাদার সাথে। সব শেষ হয়ে গেল বলো? একটু পরেই ওই ছোট্ট শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। বোঝার চেষ্টা করছি এই আত্মবলিদান কি দিয়ে গেল দেশকে। এই যে এত মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে, কেউ আজ ইংরেজদের পরোয়াও করেনি। এটা কি কিছু কম? আজ সারা দেশ একসঙ্গে ক্ষুদিরামের সাথে চলছে। কারোর চোখে এক ফোঁটাও ভয় নেই। দেখুন কেন জানেন? কারণ ওরা সকলে জানে ওদের সঙ্গে বীর ক্ষুদিরাম আছে। হয়তো আপনার কথাই ঠিক। আমি জানি না আমার মনটা এত খারাপ লাগছে কেন। এরকম কত ছেলে যারা আমার ভাই সুভাষেরই বয়সী। ভাবতে চেষ্টা করছি আমার ভাই যদি কখনো এই পথে যেতে চায় আমি কি করব? আপনি কি করবেন জানি না, তবে আমি তাকে প্রাণপণে সাহায্য করব। পরম পূজনীয় মেজদাদা, তোমার চিঠি পেলাম। মেজ বৌদিদির হাতে তৈরি জামাও পেলাম। খুব পছন্দ আর মাপ মতো হয়েছে। মেজ বৌদিদির চিঠির প্রত্যুত্তরে তুমি আশঙ্কা প্রকাশ করেছো যে আমার ভালো থাকার যে বর্ণনা আমি দিয়েছি তা মন গড়া নয় তো? না, মন গড়া তখন অবধি ছিল না। তবে শরীরটা এখন একটু একটু করে সত্যিই ভাঙছে। বেশ দুর্বল হয়ে পড়ছি, সেটা টের পাচ্ছি। তার উপর এতদিন হয়ে গেল বিনা কারণে বন্দী। সরকার বিনা কারণে আর কতদিন যে এইভাবে আটকে রাখবে তা জানি না। তবে খুব সহজে যে মুক্তি পাবো না সে বেশ বুঝতে পারছি। আমি সশরীরে হাজির না হতে পারলেও কাজ যেন থেমে না থাকে মেজদাদা। মানুষের যেন কোনো অসুবিধে না হয়। তুমি আমার হয়ে সকলকে এক সূত্রে বেঁধে রেখো মেজদাদা। শিগগির না হলেও আমি ফিরব সকলের কাছে। অনেক কাজ পড়ে আছে মেজদাদা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। দেশকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে সুবি। আমি জানি তুই পারবি। মুক্তি তোকে দিতেই হবে।
ছোট থেকে কে কবে তোকে আটকে রাখতে পেরেছে দেশের কাজের জন্য বলতো? আমি তোর মুক্তির অপেক্ষা করব। যতীনদা, চিত্তদা, এদের সকলকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু এই পথ আমার জন্য নয় মেজদাদা। সঠিক পথ আমাকেই তৈরি করতে হবে, আর তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। দেশ মুক্তি একার কাজ নয়, 10 জনকে এক ভাবনায় উদ্বুদ্ধ করতে হবে, আর তার জন্য সুবক্তা হওয়ার প্রয়োজন। আচ্ছা মেজদাদা, আমি ঠিক করেছি আমাদের কলেজে বিতর্ক সভার আয়োজন করব। নানান বিষয়ে সকলে মতামত রাখবে, আর সেখানেই আমি নিজেকে প্রস্তুত করব। আমাকে প্রয়োজন হলে জানাস।